ছেলেরা তো শারীরিক চাহিদা মেটানোর জন্যই বিয়ে করে। আয়ুষীর কথা শুনে তন্ময়ের কপালে ভাঁজ চলে এলো, যেন সে এমন কথা জীবনেও শোনেনি। আজ আয়ুষীকে দেখতে এসেছে ছেলেপক্ষ, তাই ওদের একটু আলাদা কথা বলতে দেওয়া হয়েছে। কিন্তু আলাদা কথা বলতে এসে আয়ুষীর মুখে এমন কথা যেন তন্ময়ের কোনোভাবেই কাম্য ছিল না। তন্ময় গলায় কৌতূহল ভাবটা ঢেলে দিয়ে বলল, এমন কেন মনে হলো আপনার? যে কোনো একটা যুক্তিসঙ্গত কারণ বলুন ছেলেদের বিয়ে করার, তাহলেই এমন মনে করব না। সারা জীবন পাশে পাবার জন্য একজন নিস্তায়ী সঙ্গীর নিশ্চয়তা, বিপদে আপদে পাশে পাবার নিশ্চয়তা, বিষণ্ণতা কাটানোর মাধ্যম। আর যদি শারীরিক বিষয়ে কথা বলেন, তবে শুধু ছেলেরা নয়, মেয়েরাও এজন্য বিয়েটা করে। কখনোই না, মেয়েরা এজন্য বিয়ে করে না, ওদের জোর করে বিয়ে দেওয়া হয়। ও, এতক্ষণ ব্যাপারটা বুঝতে পারলাম, যে আপনাকে আপনার বাবা মা বিয়ের জন্য জোর করছে, তাই তো? ব্ল্যাকমেল করছে। কিভাবে ব্ল্যাকমেল করছে? কয়দিন পর ওনারা মারা যাবে, তারপর আমার কি হবে? বিয়ে না হলে আমার রাস্তায় ভিক্ষা থালা নিয়ে নামতে হবে। আচ্ছা, এতই যদি চিন্তা হয় আমার জন্য, তবে আমার ছোট বোনটার জন্য কেন হয় না? ওনারা তো কদিন পর মারাই যাবে, তাহলে ওকেও বিয়ে দিয়ে দেওয়া হোক। তন্ময় হাসতে হাসতে বলল, অনেক রেগে আছেন বোধ হয় বাবা মার ওপর। হ্যাঁ, ভীষণ রেগে আছি। তো কি করা যায়? করবেন খুব সিম্পল, গিয়ে বলবেন আপনি বিয়েটা করবেন না। এটা বললে কি হবে? কি হবে মানে? আমাকে আর বিয়েটা করতে হবে না। আচ্ছা বেশ, বুঝলাম, কিন্তু আমি না হয় না করে দিলাম, কিন্তু এরপর যে আসবে সে তো মানা নাও করতে পারে। তাহলে আমি কেন মানা করব? এরপর যে আসবে তাকে তখন দেখে নেবে, কিন্তু আপনি এখন না বলবেন। আচ্ছা চলো ভেতরে। আয়ুষী আর তন্ময় ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তন্ময় না বলল না, বরং বলল সে এই বিয়েটা করতে চায়। আয়ুষী পারছে না তন্ময়ের চুল ছিঁড়ে ফেলতে। এত ফাজিল কেন লোকটা? না না, এর হাতে কিছুতে পড়া যাবে না, কিছু একটা করতেই হবে। বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। আয়ুষী কিছুই বুঝতে পারছে না কি করবে। রুমে এসে কাকে যেন ফোন দিল, তারপর উদ্বিগ্ন গলায় বলল, বোন আমি শেষ। কেন, কি হইল? ঠাড়া পড়লো নাকি? তোর ঠাড়া না, মাডা পড়ছে। মাডা আবার কি? ঠাড়ার বড় ভাই? হায় হায়, কস কি? খুইলা ক, কি হইছে? কি খুলমো? আরে কাহিনী ক। আয়াসী সব গড়গড় করে ফোনের ওপাশে থাকা মেয়েটাকে বলল, তারপর কাঁদুনে গলায় বলল, আরশি বোন, আমি এখন কি করবো বল? আচ্ছা মামা, কোনো চিন্তা করিস না, আমি এই তো 2 দিনের মধ্যে আসতেছি। সত্যি? সত্যি। এর তন্ময় না তন্ময় ওইটারে ডিমান্ডে নিব। ওহো, তাইলে তো আমার টেনশনই নেই। আচ্ছা রাখি তাইলে, আম্মু রাখে। ওকে। আহিন সদ্য অনার্স পাস করা একটা বেকার ছেলে, চাকরির জন্য দৌড়াচ্ছে। 2 বোন আর মা, এই নিয়ে তার পরিবার। বাবা কয়েক বছর আগে মারা গেছেন, শুধুমাত্র টিউশনি করিয়ে সংসার চলে। 2জন 7ম শ্রেণীতে পড়ে, 2জন যমজ। ওহিন একটা স্টুডেন্টকে পড়িয়ে আসছিল বাসায়, হঠাৎ তার ছোট বোন মানে যমজ বোন আফরিন আর আরিন ফোন দিয়েছে। আহিন ফোন কানে ধরে জিজ্ঞেস করলো, হ্যাঁ বল ভাইয়া, বলো তো আমি আফরিন নাকি আরিন? প্রতিবার ফোন ধরে আহিন এই প্রশ্নটার সম্মুখীন হয়, তাই আহিন না ভেবেই বলল, আরিন বল। আরিন হেসে বলল, আমার জন্য একটা চকলেট এনো। আচ্ছা আফরিন কি করে? ও পড়তে বসেছে। আর তুমি কি মুড়ি বেচো? না, আমি বান্দরের সাথে কথা বলি। কি? তুই আমার বান্দর বললি? তো চকলেট আর আনবো না। আরে আমি কি তোমার বান্দর বলছি নাকি? বলছি আমি একটা বান্দর, আর ওই বান্দরের সাথে তুমি কথা বলতেছো। সত্যি কথা বলছিস। আচ্ছা রাখ, আমার ফিরতে রাত হবে, মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস, আর তোরাও খেয়ে নিস। আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো। আহিন ফোন রেখে আরেকটা স্টুডেন্টের বাসায় পড়াতে গেল। আর এই টানাপোড়েনের জীবনে টিউশনই একমাত্র ভরসা। আল্লাহ জানে এরপর কপালে কে আছে। মধ্যবিত্ত পরিবারের এটাই আতঙ্ক, পড়া শেষ করে চাকরি পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একবার আয়ুষীকে ফোন দিল আহিন। 3বার রিং হওয়ার পর আয়ুষী রিসিভ করলো, তারপর বলল, কেমন আছো? এই তো প্রতিদিন যেমন থাকি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। ও খেয়েছো? তুমি? চাকরির কোনো গতি হলো? না, এখনও কিছু হয়নি। আর কবে হবে বলো? বাবা মা বিয়ের জন্য চাপাচাপি করছে, তুমি প্লিজ কিছু একটা করো। হ্যাঁ দেখতেছি। আচ্ছা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের ঘটনাটা আহিনকে বলল না। থাক না, কি দরকার মানুষটাকে চিন্তায় ফেলার। আরশি তো আসছেই, মানুষটা সারাদিন খুব পরিশ্রম করে। ফোন রাখতে কানে এলো আয়ুষীর মা পাশের বাসার আন্টির সাথে কথা বলছে তন্ময়ের ব্যাপারে। আয়ুষী একটু আড়ি পাতল। ওর মা বলছে, ছেলে মাসাল্লাহ ভালোই, ইঞ্জিনিয়ার, আর মেয়েও বড় হয়েছে, তাই বিয়ে দেওয়াই উচিত।
আয়ুষীর মায়ের কথায় রেগে মনে মনে বলল, বুড়ি হয়ে গেছি, আমি মাত্র অনার্সে উঠলাম আর এর মধ্যে বিয়ে দিতে হবে, অসহ্য। আয়ুষী ওর ছোট বোন আরিশার রুমে এসে দেখে ও গেমস খেলছে। মায়ের রাগ আরিশার উপর দিয়ে তুলল সে। কড়া গড়ায় বলল, পড়া বাদ দিয়ে তুমি গেমস খেলো? এখনই মাকে বলতেছি, দাঁড়া। না আপু প্লিজ বইল না, আমি ফোন রেখে দিচ্ছি। না না এক্ষুনি বলতেছি। আয়েশে আরিশার কথা শুনলো না, গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো। ওদের মা এসে বকা শুরু করে দিল। সব মায়েরই একটা সমস্যা আছে, একজনকে নিয়ে বলা শুরু করলে সবার নামে বলা শুরু করে। ওদের মাও ব্যতিক্রম নয়, সেও আরিশাকে বকার সাথে সাথে আয়ুষীকেও বকছে। মায়ের বকা শুনে আয়ুষী বুঝতে পারলো সে একটা গাধার মতো কাজ করেছে। শুধু শুধুই মাকে বলল, তোর ভাল লাগে না। ঘরে গিয়ে আবার আহিনকে ফোন দিল, রিসিভ করতে বলল, কালকে একটু দেখা করবে? কেন, প্রয়োজন আছে তাই? ও আচ্ছা আসবো। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল ওরা। এমনিতে সপ্তাহে একদিন মানে শুক্রবার ওদের দেখা হয়, আর কালকে তো রবিবার। কাল কি এমন জরুরি কথা বলার জন্য ডাকতে পারে, ব্যাপারটা আইনের মাথা ঢুকছে না। আচ্ছা যাই হোক, ডেকেছে যখন যেতেই হবে। পরের দিন আয়ুষী ভার্সিটি শেষ করে আহিনের জন্য অপেক্ষা করতে লাগলো। আহিন প্রায় 15 মিনিট পরে এলো। আহিন আসতে আয়ুষী রুমাল দিয়ে মুখ মুছিয়ে পানি এগিয়ে দিল, তারপর বলল, এত ঘেমেছো যে? জগিং করতে করতে এসেছো নাকি? দৌড়ে এসেছি। স্টুডেন্ট পড়িয়ে তারপর ওরা একটু একটু করে হাঁটছে আর কথা বলছে। তন্ময় গাড়ি দিয়ে বাসায় ফিরছিল, হঠাৎ একজোড়া যুবক যুবকটি দেখে রাস্তার পাশে গাড়ি থামালো। রাস্তার এই পাশ থেকে স্পষ্ট দেখতে পেল আহিনের হাত ধরে আয়ুষী হাঁটছে। এই হাত ধরে হাঁটাটা তার অনেক প্রতীক্ষিত। পুরো সপ্তাহ অপেক্ষা করে শুধু শুক্রবার এই হাতের মালিককে পাওয়া যায় যাকে আয়ুষী ভালোবাসে। কিন্তু এখন আহিনকে কি বলবে? কেন সে আজকে ওকে ডাকলো? ওকে ডাকার কারণ হলো ওকে খুব করে দেখতে ইচ্ছে করছিল। ইতিমধ্যে আহিন জিজ্ঞেস করা শুরু করলো, তখন থেকে হাঁটছি কিন্তু তুমি তো কিছু বলছো না, বলো না কেন ডেকেছ? তেমন কোনো কারণ নেই, কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করছিল। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, দেখে নিলেই পারতে। শুধু শুধুই ডাকলে, তাছাড়া এই তো 2 দিন আগে দেখা হলো, তারপরও দেখতে হবে? জানো একটা টিউশনি মিস দিয়ে এসেছি দেখা করতে। সরি আর হবে না। মুখটা গোমড়া করে রেখেছো কেন? একটু হাসো তো। হাঁটছিল দুজনে, কথা হচ্ছিল, হঠাৎ একটা হাত এসে আয়ুষীর ডান হাত টেনে ধরল। আয়ুষী আর আহিন দুজনে ঘুরে তাকালো। সামনের মানুষটাকে দেখে আয়ুষীর মুখের প্রশান্তিটা যেন কোথাও উবে গেল। শক্ত মুখে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি আপনি এখানে কেন? আর আমার হাত ধরার সাহস কোথায় পান? লোকটা ঈষৎ হেসে বলল, আপনাকে আপনার এক্সের সাথে দেখলাম হাঁটতে, তাই চলে এলাম। আর হাত ধরার সাহস কেন পাবো না? কয়দিন পর আমাদের বিয়ে, তাই হবু বইয়ের হাত ধরতেই পারি। লোকটার কথা শুনে আহিন রেগে বলল, আয়ু এই লোকটাকে? আর এগুলো কি বলছে? লোকটা হেসে আহিনের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি তন্ময় চৌধুরী, আর আপনার এক্স আমার হবু বউ। আমার এক্স মানে? মানেটা তো সহজ, আপনার আমার সাথে বিয়ে হয়ে গেলেও আপনার এক্সই তো। আয়ু তুমি কিছু বলছো না কেন? এগুলো কি সত্যি? আয়েশি মাথা নেড়ে বলল, হ্যাঁ সত্যি। আহিনের মুখের ভঙ্গি পাল্টে গেল, খুব ব্যস্ত গলায় বলল, তাহলে তুমি আমায় বললে না কেন? কি বলবো বলো? বললে তোমার চিন্তা হবে তাই বলিনি। সবার মধ্যেই নীরবতা। হঠাৎ আহিন তন্ময়ের হাত ধরে বলল, ভাইয়া আপনি ওকে বিয়ে করবেন না, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, বিয়েটা ভেঙে দেন প্লিজ। আমি বিয়ে ভাঙলে আপনি কি ওকে বিয়ে করতে পারবেন? আমি চাকরি জোগাড় করেই ওকে বিয়ে করে ফেলবো। তন্ময় হেসে বলল, ততদিনে যদি অন্য কেউ এসে ওকে নিয়ে যায় তখন? আচ্ছা বাদ দিন, আমাদের বিয়ে সামনে শুক্রবারে। আমি আপনাকে কবুল বলার আগ পর্যন্ত সময় দিলাম। এর আগে যদি আপনি চাকরি জোগাড় করতে পারেন তাহলে আমি আপনাদের মাঝ থেকে সরে যাব। এই বলে তন্ময় আয়ুষীর হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে তোলে, আর আহিন চোখ ভর্তি জল নিয়ে ওদের দেখতে থাকে। আহিন তখন বুঝতে পারল কেন আয়ুষী তাকে আজকে দেখা করার কথা বলল। আচ্ছা, মধ্যবিত্ত পরিবারে বোধ হয় এমনই হয়, ভালোবাসার স্বপ্নগুলো সত্যি হয় না, দুঃস্বপ্ন হয়ে ঝরে পড়ে। আর মাত্র 5 দিন পর আয়ুষীর বিয়ে, এর মাঝে আহিন কিভাবে চাকরি পাবে কিছুই জানে না। তন্ময় আয়ুষীকে বাসায় দিয়ে গেল। আয়ুষী রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে আহিনকে ফোন দিল। 2বার কল হতেই সে রিসিভ করলো। আয়ুষী আগে বলল, কি করবে এখন? বুঝতে পারছি না, চলো পালিয়ে যাই। আমার মা বোনদের ছেড়ে আমি পালাতে পারবো না। তাহলে আর কোনো উপায়ও নেই। কিছুক্ষণ পিনপতন নীরবতা। তারপর আয়ুষী আবার বলল, ভুলতে পারবে আমায়? তুমি পারবে? তোমার উল্টা প্রশ্ন করার স্বভাবটা আর গেল না, বলতে পারবে?
বলো পারবে? বলতে তো কেউ পারে না, অযথাই বলার চেষ্টা করে। সে হিসাবে আমিও পারবো না, তুমিও পারবে না। কি চিন্তা করলে তুমি? এখনও কিছুই না, যদি পালাই তবে তোমাকে জানাবো। আচ্ছা বলো তো, ভালোবাসা টিকিয়ে রাখতে কি লাগে? বিশ্বাস, ভরসা, মায়া, সম্মান, এগুলোই মিশ্রণ। না গো, এখন ভালোবাসা টিকিয়ে রাখতে টাকা লাগে, ভালো চাকরি লাগে, তবে ভালোবাসা টেকানো যায়। কথায় যুক্তি আছে। আরশি প্রচণ্ড উদাস হয়ে গেল, কিছু না বলে ফোন কেটে দিল। তারপর আরশিকে ফোন দিল। হ্যাঁ বল, তুই কি কালকে সত্যি আসবি? না রে, মা আসতে দিবে না, একেবারে শুক্রবারে যাব। তাহলে কি করব আমি? তোর আর আহিনের ব্যাপারটা, ওই ব্যাপারটাকে বলছিস? আরশি আজকের পুরো ঘটনা আরশিকে বলল। আরশি শুনে কিছুক্ষণ নীরব থাকলো, পরে বলল, আমি বুঝতে পারছি না কি বলবো। আয়ুষী হতাশ গলায় বলল, লাভ নেই কিছু করে, বিয়েটা করে নেব। কি বলছিস হাবিজাবি? আহিনের কি হবে তাহলে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আয়ুষী ফোনটা কেটে দিল। দু চোখ বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। কোনো বাদই মানছে না। ভালোবাসাগুলো বোধহয় এভাবে হারিয়ে যায় অতল কৃষ্ণ গহ্বরে। আচ্ছা, তন্ময় কি কখনো কাউকে ভালোবাসেনি? ও যদি কাউকে ভালোবাসতো তবে আয়ুষীর কষ্টটা হয়তো বুঝতো। আর হবে না আহিনের হাত ধরে পথ চলা, ওর ঘামাক্ত মুখ মুছে দেওয়া। হয়তো কোনো একদিন, কোনো এক বসন্তে তাকে দূরে থেকে দেখা হবে, কাছে যাওয়া হবে না, ছুঁয়ে দেখা হবে না। আয়েশির এখনও মনে আছে সেদিনের কথা। প্রতিদিনের মতো সেদিনও সে ঘর থেকে বেরিয়েছিল পড়তে যাওয়ার জন্য। পথেই আহিন বাদ সাজলো গুন্ডাদের মতো। তারপর এক গুচ্ছ কদম দিয়ে বলল, গোলাপ আমার ভালো লাগে না, কদমটাই ভালো লাগে। এই কদমটাকে যত ভালোবাসি, তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা গ্রহণ করো। কি নিঃসংকোচ আবদার ছিল তার। আয়েশি সেদিন কিছু বলেনি। আর ঠিক কিছুদিন পর সেও একগুচ্ছ কদম নিয়ে গোন্দাদের মতো আহিনের সামনে দাঁড়ালো। তারপর বলল, কদম আমার ভালো লাগে না, তবে ভালোবাসার শহরে সব কিছু তুচ্ছ। হ্যাঁ, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এবার তুমিও আমাকে তোমার বাহুডোরে আবদ্ধ করো প্রিয়। ভালোবাসা শুরু সেখান থেকেই। একসাথে দ্রুত বসন্ত পেরিয়ে গেল। আজ সব কিছু কেমন যেন মনে পড়ে যাচ্ছে আয়ুষীর। এই তো সেদিন দুজনে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরল। সেই বৃষ্টিময় দিনের কথা এখনও চোখে ভাসছে। আজ হঠাৎ এত কিছু একসাথে মনে হওয়ার কারণ কি? আয়ুষীর ভাবনা ছেদ ঘটল আরিশার ডাকে। আপু, তন্ময় ভাইয়া রেডি থাকতে বলেছে তোমাকে। কেন? তোমাকে নিয়ে বের হবে রাত 9টায়। এই বলে আরিশা দৌড়ে চলে গেল। রাত 9টা বাজতে চলল। আয়ুষী আগের মতো বসে আছে। এইদিকে তন্ময় আয়ুষীর রুমে এসে দেখে ও এখনও বসে আছে, রেডি হয়নি। ততক্ষণাৎ তন্ময়ের মেজাজ গরম হয়ে গেল। সে রেগে বলল, এখনও রেডি হওনি কেন? আমি যাব না আপনার সাথে। আহিন ডাকলে তো ঠিক হয়ে যেতে। আহিনের সাথে নিজের তুলনা করবেন না। কেন, আমি কি খারাপ? আপনি কাউকে কখনো ভালোবেসেছেন? হ্যাঁ, বেসেছি। আয়ুষী কৌতূহলে কণ্ঠে বলল, কে সে? আয়ুষীর কৌতূহল চোখের দিকে তাকিয়ে তন্ময় বলল, তুমি। সাথে সাথে আয়ুষী ভ্রু কুঁচকে ফেলল, তারপর বলল, মানে কি? মানে হলো, ওই আহিনের আগে থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আর যখন ওর সাথে তোমাকে ঘুরতে দেখতাম, তখন আমার যে কেমন লাগতো তা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসার জন্য একটু স্বার্থপর তো হতেই হয়। আর তুমি আমাকে না ভালোবাসলেও চলবে, শুধু আমার সাথে থাকলেই হবে। ঠিক করছেন না আপনি এটা? আমি কিন্তু পালিয়ে যাব। তন্ময় হেসে বলল, পালিয়ে যাবে কোথায়? আইনের কাছে? সে তো নিজেই বেকার, তোমাকে খাওয়াবে কি? তোমার পালানোর কোনো জায়গা নেই। আর বিয়ের 2 দিন পর আমরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, তুমি ওখানে থাকবে আমার সাথে। আয়েশির মাথায় হাত দিয়ে বসে পড়ল, তারপর মিনতি খুলে বলল, প্লিজ দয়া করুন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তন্ময় ওর পাশে বসে ওর চোখে চোখ রেখে বলল, তাহলে আমার কি হবে? আমিও তো তোমাকে ভালোবাসি। আমি কিভাবে থাকবো বলো? আহিনের কষ্টটা বোঝো, কিন্তু আমারটা কেন বোঝো না? আয়েশি কিছুই বলছে না, শুধু কাঁদছে। তন্ময় আবার মুখ শক্ত করে বলল, আমি তোমাকে আহিনের কাছে যেতে দেব না, তুমি আমারই থাকবে সব সময়। আর এখন 10 মিনিটের মধ্যে রেডি হবে, আমরা বের হব। এই বলে তন্ময় দ্রুত বের হয়ে গেল। আয়েশি কেঁদেই চলেছে। 2 মিনিট পর ওর মা এসে কড়া গলায় বলল, কী রে, এভাবে মরা কান্না কাঁদছিস কেন? তাড়াতাড়ি রেডি হও, তন্ময় বসে আছে তো। আয়েশি কান্না করতে করতে বলল, মা, আমি এই বিয়েটা করতে পারবো না। শান্তা বেগম ভ্রু কুঁচকে বললেন, কেন? মা, আমি অন্য একজনকে ভালোবাসি। শান্তা বেগম রাগান্বিত কণ্ঠে বললেন, আমরা তন্ময়ের বাবা মাকে কথা দিয়ে ফেলেছি, তাই এই বিয়ে তোকে করতে হবে। মা, আমি এই বিয়েতে সুখী হব না, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তোমরা কি তোমাদের মেয়ের সুখ চাও না? এখন ওদের না করে দিলে আমাদের সম্মান নষ্ট হবে। আমাদের সম্মানটা আগে,
তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। তন্ময় ভালো ছেলে, ও তোকে সুখে রাখবে। এটা বলে শান্তা বেগম চলে গেলেন। আয়ুষীর বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে একটা নীল রঙের শাড়ি পরলো। সাজলো না, চুল ছেড়ে বেরিয়ে পড়লো। তারপর তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। তন্ময়ের চোখ তুলে তাকিয়ে বলল, রেডি তো? আয়ুষী শুধু মাথা নাড়ল। তারপর ওরা বেরিয়ে পড়লো। তন্ময় গাড়ি ড্রাইভ করছে আর আয়ুষী জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ তন্ময় বলল,